উপস্থিত সুধীবৃন্দ এবং গোবিন্দপুরের দিঘিরপাড়ের যারা সুধী, যারা গোবিন্দপুরকে নেতৃত্ব দেন, সবাই আজ এখানে উপস্থিত। তো আমি সর্বাঙ্গনভাবে এই গোবিন্দপুর এবং তার আশেপাশে মঙ্গল কামনা আগেও করেছি, এখনও করি, ভবিষ্যতেও করব। আমি যখন পড়ালেখা শেষ করে ব্যবসা বাণিজ্য করি, তখন আমি যখন ইউরোপ ঘুরি, তখন আমার মনে হয়েছে আমার গ্রামের জীর্ণশীর্ণ আমার যে সমস্ত বন্ধুরা ছিল, আশেপাশের লোক ছিল, তাদের কথা। আমার সেই উঠতি বয়সের যে টাকা আমি ইনকাম করেছি, সেই সমস্ত টাকাই কিন্তু আপনাদের জন্য এই স্কুলকে প্রতিষ্ঠা করেছি। কয়েক কোটি টাকা খরচ করে তখন আমি এই জায়গায় এই স্কুল করেছি, আমার নিজের কোনো কিছু না করে। তো সেটা কারণ এই গোবিন্দপুর আমার জন্মভূমি, আমার নারীর টান এখানে। তাই আপনাদের সবাই, আমি যখন দেখলাম যে আমাদের এইখানে কিন্তু এই আমাদের প্রাইমারি স্কুলটা যখন মাস্টার সাহেব, সাব মাস্টার ছিল, ইংলিশ মাস্টার সাহেব ছিলেন, তখনকার কিছু ছেলে টেলে দেখছি যে এরা এসএসসি পাস করেছে, কিন্তু তারপরে এই গোবিন্দপুরে কোনো মেধাবী ছাত্র তৈরি হয়নি। তো অনেক গ্যাপ মাঝে গেছে। আর আজকে গোবিন্দপুরে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বড় অফিসার আছে, অনেক কিছু হচ্ছে। অর্থাৎ উন্নয়ন মুখে মুখে বলা সহজ, উন্নয়ন 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 মানে কি? আজকে যদি আমার ঘরে ঘরে শিক্ষিত ছেলে হয়, সত্যিকারের লেখাপড়ার ছেলে জন্মাতে পারি, তাহলেই আমাদের উন্নয়ন হবে। এখানে ব্যবসায়ী হবে। আজকে গোবিন্দপুরে কিন্তু অনেক ব্যবসায়ী, গোবিন্দপুরের বহু লোকের টাকা আছে, গোবিন্দপুরের লোকজন শিক্ষিত। অতএব গোবিন্দপুর দিঘিরপাড় সবচেয়ে আগায় আসতে পারে নাই, কিন্তু এখন হয়তো অনেকে আগায় আসছে। তো আপনাদের জন্য যে স্কুল আমরা চাই, সেই স্কুলকে, কলেজকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে যদি আমরা পারি, গোবিন্দপুরের সাংস্কৃতিক চর্চা, খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের উন্নয়নের ঢেউ অন্যান্য গ্রামেও পৌঁছে যাবে। অতএব আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করে লেখাপড়ার, আমি বলছি এখানে লেখা আছে একটা স্লোগান, আগেও বলেছি যে লেখাপড়া, জ্ঞান অর্জন, সাংস্কৃতিক চর্চায় আমরাই শ্রেষ্ঠ। আমাদের গোবিন্দপুর হবে সাংস্কৃতিক চর্চায়, লেখাপড়ায়, জ্ঞানে, খেলাধুলায় সর্বশ্রেষ্ঠ। গত বছর আমাদের স্কুল রানার্স আপ হয়েছে বাংলাদেশের মধ্যে। আগামীতে আশা করি আমরা চ্যাম্পিয়ন হব। এবং আমাদের খালি একটা বড় বড় খেলা দিলে হবে না, খেলোয়াড় তৈরি করতে হবে। এই তৈরি করার জন্য আমাদের সেই পদ্ধতি কি, যারা এইখানে যারা কলেজে স্কুলে পড়ে, তারাই কিন্তু ভবিষ্যতের ভালো খেলোয়াড়, ভালো শিক্ষক, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার এখানে তৈরি হবে। অতএব এই স্কুলকে আমরা সবাই ভালোবাসি, এর সবার মঙ্গল কামনা করি। দেখবেন যে আমাদের এখানে যে নেতৃত্ব দেওয়ার যে লোক, সেটা অটোমেটিক্যালি এখানে ডেভেলপ হবে, সৃজনশীল মেধা তৈরি হবে। আজকে অনেকেই তো আমাদের এখানে যারা লেখাপড়া করেছে, লেখাজোখা পারে, জানিস মুন্সি এখন অনেক ভালো ভালো বই লেখে। তো এরকম অনেকে আছে যারা বড় হয়ে ভালো লেখক হবে, ভালো খেলোয়াড় হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। তাই উন্নয়নের প্রথম দাবি হলো আমার শিক্ষা। এবং মেধাবী লোক না থাকলে কোনো দেশ, কোনো এলাকার মানুষ উন্নতি হতে পারে না। তবে মেধার দাম আমাকে দিতে হবে। নেতৃত্বে আজকে আমরা, গতকাল এবং আজকে আমরা ঠিক করেছি
যে আমাদের নেতৃত্ব কিভাবে সাংগঠনিক রূপটা ঠিক করেছি, অর্থাৎ আমাদের পাড়া পর্যায়ে 4টে পাড়ার যেমন নেতৃত্ব ঠিক হয়েছে, গ্রামের নেতৃত্ব আমরা মোটামুটি ঠিক করেছি, এটা প্রাথমিকভাবে। এরপরে যারা এই নেতৃত্বে গাফিলতি করবে, ঘুষ খাইয়া পার্সিয়ালিটি করবে, এই সমস্ত নেতৃত্ব আমরা রাখবো না। এবং আপনাদের কাজ হবে ন্যায্যতার ভিত্তিতে, যারা যারা নেতৃত্বে যারা আছেন, নেতৃত্বে থাকবেন, তাদের কাজ হবে নিরপেক্ষ হবে ন্যায্যতার ভিত্তিতে সব কিছু সমাধান করা। যদি আপনি ন্যায্যতার ভিত্তিতে না যান, তাহলে এই যে গন্ডগোল। আমরা মুখে মুখে বলি যে এই করতে হবে সেই করতে হবে, কইরেটা দিবে কে? করতে হবে আপনাকেই, আপনার কাজ আর একজনে করে দিবে না। অতএব আমরা বলি যে গন্ডগোল করবো না, এ করবো না, বন্ধন দিব না, অথচ ইন্ধন তো আমরাই দিছি, পুলিশ আমরাই আনছি। অতএব পূর্বের থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে একজনকে যত গরিবই হোক তারে গ্রাম থেকে উঠিয়ে দেওয়া সম্ভব না। অতএব সে যে গরিব সেই জন্য ও কথা শোনে না, অতএব ওরে যা যা করার দরকার আমরা তাই করে দেখাই দেবো যে কথা শোনে কি শোনে না, এটা কখনো সম্ভব না। অতএব ন্যায্যতার ভিত্তিতে ডিসিশন নিতে হবে। যারা নেতৃত্ব আজকে এসেছেন, আসবেন, এবং এটা দেখা হবে আমাদের বিভিন্ন পর্যায়ের যে নেতৃত্ব আমরা ঠিক করব, সেটা পাড়া পর্যায়ে, গ্রাম পর্যায়ে, এবং পলিসি নির্ধারণ যে কিভাবে আমরা চলবো আগামীতে, আমাদের গ্রামকে আমরা কিভাবে সাংস্কৃতিক, খেলাধুলা এবং আর্থিকভাবে সৃজনশীল মেধা তৈরি করতে পারি এবং সব দিকে উন্নতি করতে পারি, সেই সমস্ত পলিসিগুলো আমাদের নির্ধারণ করতে হবে। আমাদের বলেছে যে অনেকে যে আমাদের একটা ফান্ডও তৈরি করা দরকার। বহু মেধা আছে, সবাই যে ইঞ্জিনিয়ার ডাক্তার হবে এমন কোনো কথা না। কেউ ভালো গায়ক হতে পারে, ভালো লেখক হতে পারে, ভালো খেলোয়াড় হতে পারে, ভালো অফিসার হবে লেখাপড়া শিখে। অতএব সবাইকে এই সুযোগ সৃষ্টি করার জন্যই আমাদের এই স্কুল অ্যান্ড কলেজ। অতএব এটাকে ভালোবাসতে হবে। এবং এখানে আমার ছেলেকে আমি মনে করি এইখানে যত লেখাপড়া হয়, আপনারা এখান থেকে এসএসসিতে A+ পান, আর ছেলে মেয়েকে মুর্শিদপুর পাঠান, বাইরে পাঠাইলেই যে A+ পাবে এরকম কোনো নিশ্চয়তা নাই। আমি বলবো যে এইখানে আপনাকে যত আদর করে নিজের করে লেখাপড়া শিখায়, অন্য কোনো জায়গায় এরকমভাবে পড়াশোনা করাবে না। আপনি বিদেশ বাইরে পড়াবেন, টাকা খরচ করবেন, টিউশনি করাবেন, তারপরে আপনার ছেলে ভালো করবে কি করবে না তখন তাও হয়তো করে না, বহুই করে নাই, এরকম বহু উদাহরণ আছে। A+ পাইছে, অথচ বাইরে যাইয়া দেখা গেল যে A+ তো দূরের কথা, B-ও পাইছে। কিন্তু এখানে আপনি যদি আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করান, তাহলে আমাদের শিক্ষক মণ্ডলী যেটা আমরা কন্ট্রোল করি, সেটা কঠোরভাবে কন্ট্রোল করি, যাতে ক্লাস এবং তার মেধাকে প্রস্ফুটিত করার জন্য যা যা করার দরকার আমরা সেটা ঘটাবার চেষ্টা করি। অতএব এখানে আপনাকে টিউশনি দিতে হবে না, এক্সট্রা ক্লাস করতে হবে না। আমাদের টার্গেট হলো এখানে যারা লেখাপড়া করে সবই গরিব মাসির ছেলে মেয়েরা, অতএব এদেরকে এক্সট্রা টিউশনি পড়ার খরচ দেওয়ার সামর্থ্য নেই। অতএব আমাদের আক্লান্ত চেষ্টা যে আমরা কিভাবে টিউশনি এক্সট্রা ক্লাস না করে কিভাবে ভালো করা যায়, সেটা থাকে আমাদের শিক্ষক মণ্ডলীর প্রতি আমার নির্দেশ থাকে যে কীভাবে এদেরকে লেখাপড়া ভালো করানো যায়। এবং এজন্য আপনাদের সহযোগিতার দরকার। এই যে মেধাবী ছেলে এসএসসিতে পর্যন্ত ভালো করলো, তারপরে ভালোগুলো সব বিদেশে চলে যায়, বিদেশে গেলেই ভালো হবে না। আপনি এখানে ভর্তি করাবেন এবং আপনার ছেলেকে ভালো করার দায়িত্ব আমাদের। এবং আপনারা এই স্কুল এবং কলেজের সঙ্গে সম্পৃক্ত হবেন, এটা আমি চাই। এর একাডেমিক
এবং খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, সব বিষয়ে খেলাধুলা হবেন। কারণ গ্রামকে একটা এই সমস্ত চর্চা করতে হলে তার প্রাতিষ্ঠানিক রূপ দরকার। অন্য জায়গায় ইচ্ছা করলেও এটা সম্ভব না, কারণ এইখানে যে স্কুল অ্যান্ড কলেজ, এখানে আপনাদের সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা আছে, খেলাধুলার সব রকম চর্চারও ব্যবস্থা আছে। ছেলে মেয়েদেরকে আমরা সেইভাবে তৈরি করে নিতে পারি, তার মেধাকে বিকশিত করার সব রকম ব্যবস্থা এখানে আছে। অতএব ওই যে ঢাকাতে পড়াবেন, ঢাকাতে এরকম একটা মাঠ আছে স্কুলের, এরকম খেলাধুলার ব্যবস্থা আছে নাই। অতএব খালি যে ঢাকায় ভালো রেজাল্ট করলেই যে আপনার ছেলে মেয়ে ভালো করবে এটা নিশ্চিত না। এখানে এ পাইলেও দেখবেন যে আপনার ছেলে ওই বুয়েটে চান্স পেতে পারে, বা ভালো ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে, এবং সে ভালো করবে। আজকে এই যে ফুলের পরে একটা মেয়ে, সে অনেক ভালো রেজাল্ট করেনি এসএসসিতে, এইচএসসিতে, কিন্তু সে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া সে কিন্তু সেকেন্ড থার্ড হইতেছে পরীক্ষায়, ইংলিশে ভর্তি হইয়া তাও। অতএব কারণ ও এখানে লেখাপড়া করছে, আবার ওই হিসেব থেকে বক্সিরপুর কলেজ থেকে পাশ করে আসে বয়তে আর ওখানে থাকলোই না, ভর্তি হইয়া ঠিক আছে। অর্থাৎ এখানে বেসিক শক্ত, সে লেখাপড়া ভালো পারবেই আপনার ছেলে মেয়ে। অতএব যারা বলে যে যারা কিছু প্রোপাগান্ডা আমাদের এই স্কুলকে ছোট করার জন্য, বাইরের বহু লোক বলে যে এখন আর আগের মতো লেখাপড়া হয় না। লেখাপড়া তো আগেও যেমন হয়তো এখনও সেরকম হয়, বরং এখন আরও কঠোরভাবে সুন্দর হয়। বৃষ্টি আসতেছে নাকি? হ্যাঁ, তো যাই হোক, গোবিন্দপুরকে আমরা একতাবদ্ধ হয়ে আমাদের নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করব এবং নেতৃত্বকে ডেভেলপ করব। আজকে আমরা আসি, কালকে থাকবো না, কিন্তু দিঘিরপাড় এবং গোবিন্দপুরের নেতৃত্ব, গোবিন্দপুর আগেও যেমন শক্তিশালী ছিল এখনও আছে, এবং যেটা আমাদের এই উপজেলায় গোবিন্দপুর, দিঘিরপাড় এরাই নেতৃত্ব দিবে, নেতৃত্ব দেওয়ার উপযুক্ত, এবং আগামীতে এরাই নেতৃত্ব দিবে। আমরা উপজেলায় আমাদের লোক সংখ্যা বেশি, সারা দিনে দেখবেন যে 60% লোকই গোবিন্দপুরের লোক। গোবিন্দপুর ইউনিয়ন যেমন শক্তিশালী, গোবিন্দপুরের মেধা আছে, গোবিন্দপুরের টাকা আছে, গোবিন্দপুরের লোকজনের লেখাপড়া ভালো জানে, শিক্ষিত লোক। অতএব এরকম ভালো মেধা আর কোথাও নাই। তো আপনাদের সংগঠিত থাকতে হবে, অর্থাৎ সংঘবদ্ধ রূপটাই হলো মেইন। আপনারা দ্বিধা বিভক্ত হবেন না, যেভাবে আমরা এই যে সিস্টেমটা তৈরি করেছি সেটাকে পালন করবার চেষ্টা করবেন। আশা করি আমাদের সম্মান বাড়বে, বই কমবে না। আমরা সাংস্কৃতিক, খেলাধুলা এবং জ্ঞান চর্চায় আমরা শ্রেষ্ঠ আছি এবং শ্রেষ্ঠ থাকব। তো আর আমি দীর্ঘায়িত করতে চাই না, আর কারণ এটাকে সিস্টেমটা তৈরি করে আরও কিছুদিন সময় লাগবে। আর কি ফর্মুলেশন নিয়ম কানুন হবে যে যাতে গ্রামে খারাপ কিছু না ঘটতে পারে এবং খারাপ অ্যাক্টিভিটিস না চলতে পারে, এরা সবাই বলছে মাদক বিভিন্ন সম্বন্ধে, আমি আর সমস্ত বলবো না। তার কারণ এইগুলো আমরা নিয়ম কানুন তৈরি করব, সেই নিয়ম কানুনগুলো আপনারা সবাই ফলো করবেন। আমরা যেমন ফলো করবার চেষ্টা করব, আপনারা ফলো করলে অবশ্যই গোবিন্দপুর উচ্চ পর্যায়ে যেতে পারবে এবং তাদের উন্নতি অবশ্যই হবে, নেতৃত্ব আপনাদের ডেভেলপ হবে। এই বলেই শেষ করছি, ধন্যবাদ। কিছুটা হলেও দুর্বল বা ধূলিসাৎ হয়েছে বলবো আমি। সেই জায়গা থেকে আজকে গ্রামবাসী আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, এটা আমাদের জন্য পরম পাওয়া। প্রশ্ন হচ্ছে যে আসলে এক জায়গায় হলাম আমরা, কিন্তু আমাদের মন থেকে সেটা হলো না, সেটা তো হতে পারে না। আমরা মনের টানেই আমি বিশ্বাস করি সবাই এখানে এসেছেন। এর আগে আমরা প্রাথমিকভাবে ঢাকায় বসেছি, কি করলে আসলে এই আমাদের মধ্যে যে দূরত্ব, আমাদের মধ্যে যে জড়তা, আমাদের মধ্যে যে ঐক্যের অভাব এগুলো আছে সেগুলো দূরীভূত করা যায়। তার জন্য আমরা ঢাকায় বসে অনেকগুলো মিটিং করেছি, বাড়িতে এসেও 1-2বার বসা হয়েছে। গতকালকে একটি বড় মিটিং হয়েছে আমাদের। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পারভেজ মুন্সি, পশ্চিমপাড়া হিমায়ত মুন্সির ছেলে। এটা
প্রাইভেট কোম্পানিতে জব করতেছি। আমি টু দ্য পয়েন্টেই কথা বলবো। আমার প্রথম কথাটা হচ্ছে, আমরা গ্রামে যে সবাই সম্মিলিত হয়েছি, এই জন্য আমি বয়স অনেক ছোটো, কিন্তু আমি খুব গর্ববোধ করতেছি, আনন্দিত। আমাদের ডান পাশে যেই নেতারা বসে আছেন এবং মুরব্বিয়ানরা বসে আছেন, তাদের কাছে আমার প্রস্তাব হচ্ছে, আমাদের এখানে যুবকদের জন্য যেখানে মাদকাসক্ত হয়ে গেছে, এখানে আমাদের অনেকে আছে যে কখনো বিড়ি সিগারেট খাইনি, কিন্তু আমাদের এই জায়গাতে এই মাদকাসক্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনা। দ্বিতীয়ত হলো, আমাদের গ্রামে এক হয়েছে, কিন্তু আমাদের এখানে বেকারত্বের যদি সমস্যা থাকে, এই বেকারত্ব দূরীকরণে আমাদের ভূমিকাটা কী? অর্থাৎ আমাদের গ্রামে যেন কোনো যুবক বেকার না থাকে। যার যেমন যোগ্যতা আছে, যার যেমন শিক্ষাগত যোগ্যতা আছে, তাকে সেভাবে মূল্যায়ন করে আমাদের যুবকদেরকে চাকরির আওতায় আনা। কাউকে যদি খামার করে দেওয়া লাগে, খামার করে দেওয়া। এবং আমি ইঞ্জিনিয়ার আলী আজম স্যারের উদ্দেশ্যে বলবো, আমি এই স্কুল থেকেই পাশ করেছি। আমাদের অনেকেই আছে গ্রাজুয়েশন কমপ্লিট করি, কিন্তু কম্পিউটার চালাতে পারি না। এই স্কুলে এমন কোনো ডিপার্টমেন্ট তৈরি করা যায় কি না, যেখানে এই ছাত্রদের পাশাপাশি আমরা যারা পাশ করে গিয়েছি কিন্তু এই কম্পিউটারটা চালাতে পারি না, তাদের জন্য এরকম কোনো ডিপার্টমেন্ট করা যায় কি না, যেখানে আমাদেরকে নামমাত্র মূল্যে অথবা ফ্রি অফ কস্টে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে, যেন আমরা কিছু করে খেতে পারি, সেটা ফ্রিল্যান্সিং হোক বা চাকরি করে হোক। আমাদের এখানে আরেকটা বিষয় হলো যে, আমাদের এখানে প্রবীণ নেতারা যারা আছেন, প্রবীণ নেতাদের পাশাপাশি নতুনদের জায়গা করে দেওয়া। নতুনদের আমরা অনেকেই আছি যারা ফেসে নাই, কিন্তু তাদেরকে জায়গা করে দিতে হবে। তা নাহলে তো আপনারা নেতৃত্ব হয়তো 5 বছর 10 বছর দিবেন, পরবর্তীতে নেতৃত্ব কারা দিবে, সেই ইয়াটা তৈরি করে দেওয়া। আমরা কাউকে হয়তো টাকা দিয়ে এখন সহযোগিতা করলেন, গরিব যারা আছি, গরিবদেরকে টাকা দিয়ে সহযোগিতা করলে কতবার করা যায়, কিন্তু এই মাছটাকে না দিয়ে মাছ ধরতে শেখানো, অর্থাৎ কর্মসংস্থানের সৃষ্টি করে দেওয়া, এইটার প্রতি আমি একটু জোর দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি যে, আমাদের গ্রামে যেন বেকার কেউ না থাকে। যার যোগ্যতা যেমন, তাকে সেরকম করে দেওয়া, তাকে সেই যোগ্যতার ভিত্তিতে মাপকাঠিতে তার ব্যবস্থা করে দেওয়া। মাদকাসক্ত দূর করা, কারণ মাদকাসক্ত কোনো ব্যক্তির জায়গা যেন এই গ্রামে না হয়, এটার প্রতি সবাই কথা বলছে, আমরাও কথা বলতেছি। ধন্যবাদ সবাইকে। আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব, যুবকদের যেখানে যে ঘাটতি আছে, এই ঘাটতিগুলো পূরণ করার জন্য ডিজিটাল স্মার্ট কথা বলা হচ্ছে। স্মার্ট আমাদের কার কি ঘাটতি আছে এটা বলার ওয়েটা কি, সেই ওয়েটার জন্য আমাদের কি কোনো ওয়েবসাইট আছে কিনা, আমাদের কোনো মেইল আছে কিনা, যেখানে আমরা জানাতে পারি যে আমাদের এই সমস্যা আছে। সেই স্মার্ট বাংলাদেশের মতো গোবিন্দপুরকে স্মার্ট করার জন্য আমাদের এই ভূমিকাগুলো রাখতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কোনো ইয়ে দেবো না, কারণ সংক্ষেপে কথা বলবো। আমাকে কথা বলার সুযোগ দেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা এই যে সকাল থেকে যে দীর্ঘক্ষণ মানুষ কষ্ট করে বসে আছেন আমার এই গোবিন্দপুর দিঘির পরে এবং আমার 5 নং ওয়ার্ডবাসী, এই জন্য সকলকে ধন্যবাদ। একটা কথাই বলবো যে আমরা বারবার মাদকের কথা বলছি। দেখেন, যে গ্যাঞ্জামগুলো থাকলে ঐক্য না থাকলে কী হয়? মাত্র 12 বছরের মধ্যে এতই অভিযোগ এই গ্রামের যুব সমাজের প্রতি যে মাদক মাদক মাদক। আমরা মাদককে পরিহার করব। আমার মনে হয় মাদক বলে আর গ্রামের আমরা এই লজ্জাবোধ না করে, এই লজ্জাবিত না যে আমরা যারা কারা মাদকের মধ্যে আছে তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে কারে দিলে ওই মাদক থেকে তারা বেরিয়ে এসে যায়, তার অভিভাবককে খুঁজে আমরা এই মাদক থেকে বেরিয়ে আসবো। এবং আমাদের যে ঐক্যর জন্য আমরা বসেছি, আগামীতে যেন এই ঐক্যটাকে অনেক দিন যাবত এবং দীর্ঘদিন যাবত আমরা এই যে মুরব্বীরা আজকে আমাদেরকে এই ঐক্য গঠন করে দিলেন, এটা যেন আমরা রক্ষা করতে পারি। এবং সকলের প্রতি বিনীত অনুরোধ করবো যে কোনো কেউ ফট করে একটা সিদ্ধান্ত না নিয়ে আমাদের মুরব্বীরা আছে তাদেরকে আমরা ফলো করবো, যে আমরা কোনো কেউ যদি কোনো অপরাধ করে থাকে সেদিকে যাতে আমরা অপরাধটা না বাড়ে, এদিকে আমি সকলের প্রতি বিনীত অনুরোধ করে এবং আমার যারা আজকে এই মঞ্চে উপস্থিত আছেন এবং আমার সামনে যারা আছেন, আমার গোবিন্দপুর দিঘির পর এবং আমার পাশে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং যাতে আমরা শান্তি থাকতে পারি, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। সদস্যকে আজকের এই মিলন মেলার পিছনে যে অক্লান্ত পরিশ্রম করেছে তার কথা না বললেই নয়। আমাদের শ্রদ্ধা বড় ভাই, বিশিষ্ট ব্যবসা, সকলেরই শ্রদ্ধাভাজন মুরব্বী এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা, একজন মেধাবী, গোবিন্দপুরের একজন মেধাবী কৃতি সন্তান আমাদের বড় ভাই ইঞ্জিনিয়ার আলী আজম। আমার ফুফার নজরুল লস্কর রয়েছেন দিঘিরপাড়ের একজন কৃতি সন্তান। তিনি একজন লেখক, একজন বুদ্ধিমান হিসেবে যদি চিহ্নিত করা হয় তাকে আমরা স্বীকৃতি দিতে পারি।
একজন বিজ্ঞ, পাশাপাশি রয়েছেন আমার মামা মফিজুর রহমান আলী মুন্সি, আমার চাচা ফরিদ মুন্সি, আমার মামা এডিসি মতিঝিল জোন আবুল হাসান মামা। পাশে রয়েছে আমি এত নাম বলতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে, মঞ্চ উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান এবং আমার সামনে যারা অডিয়েন্সে রয়েছেন এবং সুধীজন, আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত ভালো লাগছে যে আমরা একত্রিত হতে পেরেছি। এটা দীর্ঘদিনের আমাদের একটা প্রত্যাশা ছিল। আমরা যারা বাইরে চাকরি করি, আমি রয়েছি, হাসান মামা রয়েছে, আমাদের কৃতি সন্তান রাজু রয়েছে, আমাদের আরও আনিস রয়েছে, বক্কার ভাই, যারা আমরা বাইরে থেকে, আমার মামা রয়েছেন, ফরিদ চাচা রয়েছে, আর যারা আমরা বাইরে ঢাকাতে থাকি, আমাদের সব কিছুর পিছনে যে আজকের যে আপনারা বলছেন যে আমাদের ভূমিকা, আসলে আমাদের ভূমিকার বড় বিষয় হলো আমাদের আজম ভাই যিনি, উনি আমাদেরকে, তো সেই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে উনি একবারেই আমাদের এই যে চাহিদা বা আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে উনি একমত পোষণ করেছিলেন, যার কারণে কিন্তু আজকের এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। তো ওনাকে আমরা আলাদাভাবে ধন্যবাদ জানাই। সবাইকে একটা করতালি দিয়ে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। তো আমরা যে উদ্দেশ্যটা নিয়ে এগিয়ে যাচ্ছি বা যেতে চাই, সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে। আমরা অনেক মারামারি হানাহানি করেছি, অনেক যুদ্ধ করেছি এই গ্রামে, নিজেদের অবস্থানকে নষ্ট করেছি, নিজেদেরকে নিচে নামিয়ে দিয়েছি মাটির সাথে। সেই জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাই, যার কারণেই কিন্তু আজকে আমাদের এই মিলন মেলা বলেন আর আমাদের যে আয়োজন বলেন, সেটাকে আমরা বলবো। তো আমাদের খালি এখানে আমরা বক্তব্য দিয়ে যাব আর একত্রিত করব, সেটার চেয়ে বড় বিষয় আপনারা যারা গ্রামে বসবাস করেন, আপনারা এখানে থাকেন, আপনাদের ভালো থাকার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, বাট আপনাদের কিন্তু আগে ভালো হতে হবে, আপনাদের চরিত্র পরিবর্তন করতে হবে। আমি বারবারই বলি যে আপনাদের সন্তানদের আগে পড়াশোনা শেখানো। আজম ভাইয়ের বাবা কিন্তু ধনী লোক ছিলেন না, উনি এখন ধনী হয়েছেন লেখাপড়ার মাধ্যমে, ওনার বুদ্ধি ব্রেনের মাধ্যমে উনি আজকে এই জায়গায় পৌঁছেছেন। লেখাপড়ার বিকল্প নেই, আপনি লেখাপড়া না করলে তো এই জায়গার এই আসনটা পাবেন না। আপনাকে আগে লেখাপড়া শিখতে হবে। আমার প্রথম কথাই যে আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়া শেখান। লেখাপড়া শিখলে এই খারাপ কাজগুলো থেকে তারা বিরত থাকবে। আপনার ওই সন্তানই আপনাকে বলে দিবে যে বাবা এই খারাপ কাজগুলো করা যাবে না। আপনার ছেলেকে যদি মানুষের মতো মানুষ করেন, আপনার সন্তানই আপনাকে আপনার বিবেককে নাড়া দিবে। আমি অনুরোধ করব, আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি, এই জায়গাগুলো থেকে আমরা এগিয়ে আসতে চাই। এই ডিজিটাল যুগে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা গোবিন্দপুরবাসী যে নেতৃত্ব দিতাম এই গোবিন্দপুর এবং এই উপজেলা, সেটা থেকে আমরা অনেক পিছিয়ে পড়েছি। এটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আমার ধারণা। পাশে ছোট্ট একটা গ্রামের কথা আপনারা উদাহরণ দিচ্ছেন যে সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান হচ্ছে, ইউনিয়ন চেয়ারম্যান হচ্ছেন, সভাপতি হচ্ছেন, তাদের কিন্তু এত জনবলও নেই, এত শক্তিশালী লোকও নেই। তারপরেও আমরা বানাচ্ছি, কোনোভাবেই আমরা সেখানে উদ্বুদ্ধ হয়ে তাদেরকে বানাচ্ছি। এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে, এখানে আর পৌঁছানো যাবে না। এখান থেকে ব্যাক করেন আপনারা। আমরা ব্যাক করতে চাই, আমরা আমাদেরকে তৈরি করতে চাই, আমরা উপজেলায় নেতৃত্ব দিতে চাই, আমরা ইউনিয়নের নেতৃত্ব দিতে চাই, গোপালগঞ্জ ইউনিয়নের নেতৃত্ব দিতে চাই। একজন বলেছেন আমাদের এমপি হওয়ার যোগ্যতা রয়েছে, আমাদের উপজেলা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রয়েছে, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রয়েছে, সভাপতি রাজনীতিতে সেক্রেটারি হওয়ার যোগ্যতা রয়েছে, কিন্তু আমরা আমাদের কারণে আমরা হতে পারছি না। আমাদের বিভিন্ন আচরণগত কারণে আমরা সেই আগেকার মানদাতারা বলে ডাল সড়কি নিয়েই আসছি। মারামারি লুটপাট যেগুলো আগেও ছিল না, এইগুলো কিন্তু নতুন দেখা গেছে এবছরে। কয়েক বছর যাবত যে লুটপাট, চুরি ডাকাতি হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে বাংলাদেশের, আমাদের এই এলাকার কালচারে এইগুলো ছিল না। আমরা ছোটকালে কাজে লাগছে গোষ্ঠীতে, আমি নিজেও ঢিল মারছি, আমার মনে আছে, কিন্তু এই ধরনের হয় নাই। মারামারি হয়েছে, আবার ঠিকই এক টেবিলে বসছে, আবার এক জায়গায় মাঠে বসছি, বা একই মাঠে বল খেলছে, কিন্তু এরকম হয় না এর গরু বাছুর চুরি করে নিয়ে যেতে হবে, ভাঙচুর করতে হবে, লুটপাট করতে হবে, মা বোন অসুস্থ হয়ে যাবে, ছেলে পেলে লেখাপড়া করতে পারতেছে না, মামলার আসামি হয়ে যাচ্ছে, তার জীবন কোনোভাবেই যখনই সে মামলার আসামি হবে চাকরি পাবে না, সে লেখাপড়া করতে পারতেছে না, ফর্ম ফিল আপ করতে পারতেছে না।
বাড়িতে দাঁড়াইতে পারতেছেন। আমরা কালকে ঘরোয়াভাবে অনেক ক্ষোভের কথা শুনেছি, সেখানে অনেক কথা বেরিয়ে আসছে। আমাদের অনেক সন্তানেরা যারা স্কুলে যেতে পারে নাই, ফর্ম ফিল আপ করতে পারে নাই, চাকরিতে যেতে পারে নাই, চাকরি হয় নাই, ভেরিফিকেশনের জন্য আমি তদবির করেছি, সেখানেও সে তদবির ভেরিফিকেশন হয় নাই। তো এইগুলো থেকে আমাদের আল্লাহর রাস্তায় বের হয়ে আসে। আপনাদের অনুরোধ করতেছি, আমরা অনেকে এখানে আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা রয়েছেন, পরবর্তী জেনারেশন আমাদের কাছে মনে হয়েছে আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমরা এগিয়ে যেতে চাই, গোবিন্দপুরকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেজন্য আমাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। আপনি যদি আপনার সন্তান খারাপ করে আপনি যদি তাকে প্রশ্রয় দেন তাহলে কিন্তু হবে না। আপনার ছেলে যদি অন্যায় করে অন্যায়ের তাকে ওখানে পানিশমেন্ট দিতে হবে, পানিশমেন্টের ব্যবস্থা রাখতে হবে, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। সততা নিষ্ঠা, আপনি বিচার সালিশ করেন, এখন ঘুষ খায়, এগুলো খুব খারাপ নেচার। এগুলো বিচার পদ্ধতি পৃথিবীতে সবচেয়ে একটা বড় বিষয়। কিয়ামতের দিন প্রথম সারিতে কিন্তু বিচারকরা দাঁড়াবে। তাই সেই জায়গাগুলো আপনারা চিন্তা করেন, এটা কত বড় জায়গা। সেই জায়গাগুলো আপনারা আপনাদের নৈতিকতার অবক্ষয়ের কারণে কোথায় নেমে পড়েছেন। তা আমরা চাই এই জায়গাগুলো স্বচ্ছতার ভিতরে। আগেকার মুরব্বীরা ভ্যান ভাড়া দিয়ে নিজেরা সালিশ করে আসতো, এখন বাড়িতে এসে ভ্যান ভাড়া দিয়ে যায়, আর যে পক্ষ টাকা দেয় তার পক্ষে কথা বলে। আর স্বজন প্রীতি, আত্মীয় স্বজনের প্রতি, একজন আত্মীয় অন্যায় করছে তার বিরুদ্ধে বলেন, সমস্যা কি? কিন্তু আপনার আত্মীয়কে আপনার জিতায় নিয়ে আসতে হবে। এইগুলো করা যাবে। আপনার ছেলে যদি অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে তার বিরুদ্ধে ওইখানেই আপনি বিচার করেন। আপনার ছেলেকে আপনি বিচার করে বাইরের লোকের বিচার তো লাগবে না। আমরা যত কমিটি করি, আপনার ছেলের যদি খেয়াল রাখেন সন্ধ্যার পরে কোথায় যায়, সে কি করতেছে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। মাদকের কথা শোনা যাচ্ছে না, খুবই দুঃখজনক ঘটনা। গোবিন্দপুর গ্রামের লোক মাদক বিক্রি করে, মাদক খায়, এটা মানা যায় না, এটা মানার মতো বিষয় না। আমরা অনুরোধ করব, আমরা ডিটেক্ট করব যারা যারা এইগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমরা না হলে পুলিশকে ধরিয়ে দেবো। আমাকে সেদিন ওসি সাহেব বলতেছিল যে স্যার এবারে আপনাদের দিক থেকে কোনো গণ্ডগোল হলো না, ঘটনা কি? তাই বললাম যে এবার হবে না। আমরা সবাই একত্রিত হওয়ার জন্য অলরেডি পদক্ষেপ নিয়েছি, যার কারণে এই সাউন্ড এলাকায় পড়েছে, যার কারণে এখন মারামারি হবে না, তোমাদেরকে আমরা আশ্বস্ত করছি। হাসান মামা বলেছিল যে আমরা পুলিশ এই গ্রামে দেখতে চাই না, পুলিশ আসবে দাওয়াত খেয়ে চলে যাবে। এখানে অনুষ্ঠান হচ্ছে, দাওয়াত খাবে, আমাদের সাথে বসে চলে যাবে, কিন্তু কোনো বাড়িতে অ্যারেস্ট করবে, এই করবে সেই করবে, এরকম ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আমি অনুরোধ করব, বারবার বলতেছি আপনাদের, আমরা যে ঐক্যটা করছি এটা যেন বহাল থাকে। আমরা অনেকটা সফল হয়েছি। আমি মনে করি যে আজকের এই জন্য অনেকেই বিরোধিতা করেছে, আপনারা হয়তো জানেন না, আমরা অনেকে জানি না। বাইরের অনেকেই চায়নি যে আমাদের এই ঐক্য হোক, অনেকেই চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে আমাদের এই ঐক্য নিয়ে, কিন্তু আমরা আমাদের জায়গায় ছিলাম। আমাদের আজম ভাই উনি এক জায়গায় ছিল যে না, ঐক্য আমরা চাই। আমরা সকলে যারা এই প্রচেষ্টা চালিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, যে তাদের কারণে, সবার কারণে, আপনাদেরও আন্তরিকতা ছিল, যারা গ্রামে ছিলেন তারাও সবাই চান যে ঐক্য হোক, কিন্তু একটা গোষ্ঠী গ্রুপ চাচ্ছিল না যে এই ঐক্যটা হোক। আশেপাশে থেকে বিভিন্নভাবে ইন্ধন দেওয়া হচ্ছিল, কিন্তু আমরা সেটাকে প্রশ্রয় দিইনি, যার কারণে আজকে আমরা এখানে বসতে পেরেছি। আজকে যদি বসতে পারি, ভবিষ্যতে আরো 100 বছর এটা ধরে রাখতে চেষ্টা করব। এটা আপনারা কি অদ্যাবদ্ধ করবেন? ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমি আর বক্তব্য বাড়াবো না, অনেকেই বক্তা রয়েছেন, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো হলো, তো আমাদের নিজেদের পরিবর্তন না হতে হবে। পরিবর্তন নিজেরা না আনলে কখনোই এটা মানে ভালো করা। আমরা টাউনে থাকি, আমাদের সকালে থেকে চেষ্টা থাকে আমরা সারাদিন কী কাজ করব, কি ফ্যামিলিতে আমরা যোগান দিব, ভালো করব, এই চেষ্টায় আমরা থাকি। কিন্তু গ্রামে যারা আছে তারা কিন্তু এই বাড়ি বসে ভাত খাচ্ছে আর বাজারে যাইয়ে আর একজনের পিন্ডি চপ কাটছে, এই হলো কাজ। আর কোনো কাজ নেই। তো এইগুলো পরিহার করতে হবে। এই মানে বাজারে বসে বসে বড় বড় কথা, এগুলো বাদ দিতে হবে এবং কাজে লাগাইতে হবে। যেটা কামাল বলছে যে ছেলেপেলের মানুষ করো। আজকে আমাদের এই সবার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আলাজম সাহেব, উনি যে পর্যায়ে আসছেন বা উনি আমাদের একটা প্রতিভা, কি আমাদের ওনাকে অনুকরণ করা দরকার, কারণ ওনার মতন একটা সৃজনশীল মানুষ আমাদের এলাকায় নাই। উনি এই আমাদের এই এলাকাটাই উনি আলোকিত করে ফেলছেন। তো ওনার গুণের জন্য, ওনার কর্মক্ষমতার জন্য, ওনার মেধার জন্য, ওনার যে নিজের যে ক্রিয়েটিভ। গোবিন্দপুর দিঘিরপাড় ঐক্য পরিষদের আজকের এই মহামিলনের সভাপতি
আমাদের বক্সিরপুর কাশিয়ানির কৃতি সন্তান মৌলভী আবদুল্লাহ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি ইঞ্জিনিয়ার আলী আজম ভাই, উপস্থিত আমাদের মাঝে বিশিষ্ট সমাজসেবক, ইতিহাসবিদ, বিদ্যানুরাগী লস্কর নজরুল ইসলাম, উপস্থিত আমাদের মাঝে মফিজুর রহমান আলিম মুন্সি, মিজান মোল্লা, এডিসি আবুল হাসান, আবু বকর কাজী, রিজাউল করিম লিটু লস্কর, ঠান্ডু খান, আনিস মুন্সি, আমাদের ওসি কামাল, এদিকে মঈনুদ্দিন ফকির, গঞ্জুর ভাই, খোকন ফকির, সৈয়দ খন্দকার, মহসিন মোল্লা এবং মুক্তিযোদ্ধা রজব আলী কাজী, নুরু ফকির, লায়েক আলী মুন্সি, আমাদের দিঘিরপাড়ের একজন ইয়ং জেনারেশনের পাকন কাজী, উপস্থিত আমার সামনে দিঘিরপাড় গোবিন্দপুরের মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের এই মিলন মেলায় যারা এইটাকে পুরস্ফুটিত করেছে, তার মধ্যে বিশেষ করে আমাদের এডিসি আবুল হাসান, ওসি কামাল, মফিজুর রহমান আলিম মুন্সি, কাজী আবু বক্কর, গিয়াসউদ্দিন নয়ন এবং রহমত আলী রাজু ফকির। বিশেষ করে আমি আবু বক্করকে ধন্যবাদ দেই যে অনেক অসুস্থ শরীরেও আমরা লাস্টের দিন যখন বসলাম, নিউমোনিয়া আক্রান্ত হয়েছে, একটু সুস্থ হয়েই আমাদের সেই মিটিংয়ে চলে এসেছে। এবং আজম ভাইকে, এডিসি হাসান এবং কাজী আবু বকর, এরা দুইজনে আজম ভাইকে বুঝিয়ে এবং আজম ভাইয়ের মেধা দিয়ে পরবর্তীতে আমরা এই পর্যায়ে এসেছি। আমরা ঐক্য হয়েছি দিঘিরপাড় গোবিন্দপুর, কিন্তু এই ঐক্যকে ধরে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শুধু, আমি এ পর্যন্ত আমাদের যে মিটিং হয়েছে, হ্যাঁ কথা হয়েছে একবারের জায়গায় দুইবার, আমরা এত বড় কমিউনিটির মধ্যে 2-4 জন আমাদের বিরুদ্ধে থাকতেও পারে, কিন্তু তাদেরকে আমাদের এই ঐক্যর মাধ্যমে আমাদের এখানে একটা শক্তিও থাকতে হবে। আমরা ভালো কাজ করব, সেই কাজের বিরুদ্ধে যদি কেউ বিরোধিতা করে, তার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে হবে, আর না হলে আমাদের এই ঐক্য ভেঙে যাবে বা ঐক্য সুপ্রতিষ্ঠিত হবে না। তাই আমি গ্রামবাসী, দিঘিরপাড় গোবিন্দপুরবাসী এবং আমাদের এই সারির যারা আছেন সকলেই বলবো, আমাদের সংবিধান হবে, গোষ্ঠী ওয়াইজ নেতৃত্ব আসবে, গ্রাম ওয়াইজ নেতৃত্ব আসবে, ইউনিয়ন ওয়াইজ নেতৃত্ব আসবে, থানা ওয়াইজ নেতৃত্ব আসবে, কিন্তু এই নেতৃত্বের মধ্যে দিয়ে আমরা ন্যায় নীতির ভিত্তিতে ভালো কাজ করব। তো ভালো কাজের সহযোগিতা আপনারা কেন করবেন না? আপনারা তো সকলে ভালোই চান, ভালো যদি চান আমাদের সহযোগিতা করতে হবে। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই ঐক্যকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সামনে কাজ করব এবং দিঘিরপাড় গোবিন্দপুরকে একটা আদর্শ গ্রাম বলি, আদর্শ কমিউনিটি বলি, এইটা আমরা সৃষ্টি করে আমরা ঘরে ফিরব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।